স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহেদি। অর্থের বিনিময়ে জীবন, সম্পদ বা মালামালের সম্ভাব্য ক্ষয়ক্ষতির ন্যায়সঙ্গত এবং নির্দিষ্ট ঝুঁকির স্থানান্তরই বীমার প্রধান কাজ। এর মাধ্যমে ব্যক্তি বা বীমা প্রতিষ্ঠানের অর্থের বিনিময়ে তার ক্লায়েন্টের আংশিক বা সমস্ত সম্ভাব্য ঝুঁকি গ্রহণ করে থাকে। এটি অনিশ্চিত ক্ষয়ক্ষতির এড়ানোর ঝুঁকি ব্যবস্থাপনাকে একটি অংশ হিসাবে বলা হয়ে থাকে। আজ আমরা আলোচনা করব বীমা ব্যবস্থাপনা নিয়ে। এই নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলি রুবায়তুল ইসলাম এবং মেট লাইফ বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার এবং ডেপুটি জেনারেল ম্যানেজার সৈয়দ হাম্মাদুল করিম। জনাব করিম এবং জনাব ইসলাম, আপনাদেরকে স্বাগত স্টেশনে। কেমন আছেন আপনারা? আপনাকে স্বাগত। জনাব ইসলাম, আপনার কাছে আমি জানতে চাচ্ছি প্রথমেই যে আমরা যখন আজকে বলছি বাংলাদেশের ইন্স্যুরেন্স সেক্টরের অবস্থা, তখন আমি যদি একটু বলি যে বলা হয়ে থাকে যে বাংলাদেশের ইন্স্যুরেন্স ক্ষেত্রে বাংলা ইন্স্যুরেন্স পেনিট্রেশন মাত্র 3%, বলা হয়ে থাকে মাত্র 3%। তাহলে এর একটা বিশাল সম্ভাবনা রয়েছে বাংলাদেশে। সেই সম্ভাবনার ক্ষেত্রে কি ইন্স্যুরেন্স কোম্পানিগুলো সরকারি খাতে এবং বেসরকারি খাতে আমরা ব্যর্থ হচ্ছি? যে বিশাল এক সম্ভাবনা আছে, মাত্র 3% আমাদের পেনিট্রেশন, কেন পারছি না আমরা? আসলে ইন্স্যুরেন্স বিজনেস বাংলাদেশে আপনি যেটা বললেন, হিউজ পটেনশিয়াল, রাইট। এত বড় মার্কেট। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের ইকোনমি যে গ্রোথ এখন এবং যেভাবে আমাদের দেশে ইনভেস্টমেন্ট আসছে এবং স্টেডি একটা গ্রোথ এবং এক্সপোর্ট ইম্পোর্ট ইন্টারনাল কনজামশন সব কিছু যেভাবে বাড়ছে পার ক্যাপিটা বা লিভিং স্ট্যান্ডার্ড, সেই তুলনায় ইন্স্যুরেন্স বিজনেসের গ্রোথ আছে, কিন্তু সেই এক্সপ্যানশন যেটা হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না। আমি বিভিন্ন জায়গায় নিয়ে অনেক সময় কথা বলেছি। আসলে যে কোনো কিছু, যে কোনো অর্গানাইজেশন কিন্তু তার ডেভেলপমেন্ট হয় তার ম্যানেজমেন্ট, তার লিডারশিপ দিয়ে, এবং সেখানে প্রপার ট্রেইনড অ্যান্ড এডুকেটেড ম্যান পাওয়ারের দরকার হয়। রাইট। তা আমাদের ইন্স্যুরেন্স সেক্টরে আমি যেটা সবগুলা বলবো না, তবে অল্প কয়েকটি ইন্স্যুরেন্স কোম্পানিতে, যেমন ভাই মেট লাইফে আছেন, জি, ওনার অর্গানাইজেশনের ম্যান পাওয়ার কোয়ালিটি অন্যদের তুলনায় অনেক ভালো। আরো কয়েকটি দেশীয় কোম্পানি আছে, তাদেরগুলোও মোটামুটি ভালো, কিন্তু বেশিরভাগ কোম্পানিতেই হিউম্যান রিসোর্স বলতে যে জিনিসটা মিন করে সেটার কোয়ালিটিটা পুয়ার। যার জন্য সেখানে ওই ট্র্যাডিশনাল ইন্স্যুরেন্স যে বিজনেস রয়ে গেছে আমাদের দেশে, সেই একই বিজনেস, একই মার্কেট, একই লোকজন, একই এরিয়া নিয়ে সবাই ব্যবসা করতে যাচ্ছে। নতুন বাজার দেখা বা নতুন সম্ভাবনা দিকে দেখছেন না খুব একটা, প্রোডাক্ট সেটাই ডেভেলপমেন্টের কোনো তেমন বলবো আমি কোনো কাজই হচ্ছে না। এখানে এত অপরচুনিটিস, এখন আমাদের এই সাইবার রিলেটেড ইস্যু, আমাদের রিলেটেড ইস্যু, ব্যাংকিং, কমার্স, মার্কেটিং, এগুলো নিয়ে কোনো কাজই হচ্ছে না। অ্যাবসলিউটলি। ধন্যবাদ। আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব সৈয়দ হাম্মাদুল করিম, আপনার কাছে জানতে চাচ্ছি, বলছি আমরা যে অনেক সম্ভাবনা রয়েছে, কিন্তু ইন্স্যুরেন্স পেনিট্রেশন মাত্র 3%। তাহলে কি এখানে ইনোভেশনের অভাব রয়েছে? নতুন প্রোডাক্ট আনতে পারছি না আমরা? হ্যাঁ, একই কথা যেটা স্যার বললেন যে আমাদের এখানে কোয়ালিটি হিউম্যান রিসোর্সের জি, অভাব খুব বেশি, এবং সেটার সাথে আরেকটা জিনিস যোগ করতে হবে আমার মনে হয়, যে আমাদের এই ইন্স্যুরেন্সের ব্যাপারে মানুষের যে ধারণা, ইন্স্যুরেন্সের ব্যাপারে যে অ্যাওয়ারনেস, জি, সেটা অনেক কম। এবং সেটা কম থাকার কারণে যেটা হচ্ছে যে কম থাকার কারণে এখানে কোয়ালিটি হিউম্যান রিসোর্স অ্যাট্রাক্টেড হচ্ছে না। মানুষের ইন্স্যুরেন্সের ব্যাপারে যে ধারণা, এটাও যতটুকু ধারণা আছে সেটাও কিন্তু পজিটিভিটিও অনেক কম, মানে খুব পজিটিভ ধারণা আছে বলেও মনে হয় না। তো এইখানে ধারণাটা পরিবর্তন করার দরকার আছে, এবং সাথে সাথে যেটা আপনি বললেন টেকনোলজি, প্রোডাক্ট, এই সমস্ত ক্ষেত্রে আমাদেরকে ওই ওই পরিবর্তনগুলো, যেটা এক নম্বর হচ্ছে কোয়ালিটি হিউম্যান রিসোর্স আসা, মানুষের ইন্স্যুরেন্সের ব্যাপারে সচেতনতা বৃদ্ধি পাওয়া, এবং যে যতটুক ধারণা এখন আছে সেটাকে পজিটিভলি টার্ন নেওয়ানো, এবং এইগুলো করলে এর জন্য যে পরিমাণ রিসার্চ দরকার আসবে, যে পরিমাণ রিসার্চ দরকার, সেটা কি বীমা কোম্পানিগুলো করছে? সেইটা এক কথায় উত্তর দেওয়া কঠিন, তবে খুব একটা করছেন সেটা বলা যায় না। আচ্ছা, সেটাই। ধন্যবাদ। আমরা এই মুহূর্তে নিচ্ছি 50 সেকেন্ডে একটি বিরতি। আমাদের সাথে থাকবেন, ফিরছি শীঘ্রই। ফিরছি আবার আলোচনায়। জনাব ইসলাম, আপনার কাছে জানতে চাচ্ছি যে বাংলাদেশে 2011 সালে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো যে নিয়ন্ত্রণ সংস্থা ইডরা, ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অথরিটি, রেগুলেটরি অথরিটি, যাত্রা শুরু করে।
এবং এরপরে বেশ কিছু সময় বের হয়ে গেছে, সাম্প্রতিক সময়ে গত মাসে বোধ তারা তাদের ম্যান পাওয়ার একটি অনুমোদন পেয়েছে সরকার থেকে এবং তারা শুরু করতে পারবে কাজ। কিন্তু ইডরা আসার পরে বেশ কিছু দ্বন্দ্ব দেখা দিয়েছে, আমি বলতে পারি যে কোম্পানিগুলোর সাথে বলা হয়েছে যে অধিকাংশ ইন্স্যুরেন্স কোম্পানি তাদের ম্যানেজমেন্ট খরচ এত বেশি ব্যয় করছেন যেটা আসলে তার ব্যবসাকে সমর্থন করে না। ইডরার ভূমিকা কেমন আপনি দেখছেন বাংলাদেশের ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে সঠিকভাবে ব্যবসা করার ক্ষেত্রে বা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার ক্ষেত্রে? ইডরা এখন যিনি হেড করছেন উনি একজন অ্যাকচুয়ারি, ইন্স্যুরেন্স ব্যবসা সম্পর্কে তার ভালো ধারণা আছে। আসলে ইন্স্যুরেন্স বিজনেসটি অনেক আগে থেকেই প্রপারলি রেগুলেটেড ছিল না, অনেক রুলস রেগুলেশন কিছুই ছিল না। 2010 সালে যখন এই ইডরা প্রতিষ্ঠিত হয় এবং তারা পরবর্তী বছরে তাদের অ্যাক্টিভিটি শুরু করে, তারপর থেকে এখন বিভিন্ন রুলস রেগুলেশনস এন্ড রীতিনীতি তৈরি হচ্ছে। এটা প্রাথমিক পর্যায়ে একটু সমস্যা হবে সবারই, কিন্তু একটা সময় পর দেখা যাবে যে যখন এই রুলস রেগুলেশনস এর মধ্যে সবাই চলে আসবে তখন এই জিনিসটা যে ভালো হয়েছে এটা পরে তারা বুঝতে পারবেন। এই মুহূর্তে একটু প্রাথমিকভাবে বড় কোম্পানি বা ভালো কোম্পানির অসুবিধা তাদের হবে না। সমস্যা হচ্ছে না। হ্যাঁ, কিন্তু যারা অন্যান্যরা এতগুলা 70-এর উপর কোম্পানি, এর বেশিরভাগেরই অসুবিধা হবে, কারণ তারা কোনো নিয়ম নীতি মেনে চলছিলেন না। আচ্ছা, তারা ওই ট্র্যাডিশনাল প্রফিট করার একটা ইন্টেনশন নিয়ে এই টিপিক্যাল বিজনেস করে যাচ্ছিল। এবং ইন্স্যুরেন্স কোম্পানির সিইও নিয়োগ দেওয়ার ক্ষেত্রেও ইডরার একটি অনুমোদনের প্রয়োজন রয়েছে। অবশ্যই আমাদের ব্যাংকিং ব্যবসা যেভাবে রেগুলেটেড, যেভাবে সেন্ট্রাল ব্যাংক রেগুলেট করে, ইডরারও উচিত সেভাবেই রেগুলেট করা। এবং সেই রেগুলেশনগুলো আগে কিছুই মানা হতো না, যে যেন তেন ভাবে সেভাবেই চালাতেন। এখন রেগুলেশনের আন্ডারে আসলে এই ইন্ডাস্ট্রিটা সত্যিকার একটা গ্রোথ এবং সত্যিকার একটা মজবুত অবস্থানের দিকে যাবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ জনাব করিম। আপনার কাছে জানতে চাচ্ছি যে নিয়ন্ত্রক সংস্থার যে ভূমিকা আমরা সাম্প্রতিক সময় দেখছি, এটাকে আপনি কিভাবে দেখেন? নিয়ন্ত্রণ সংস্থার ভূমিকা আমরা যেভাবে দেখি, এটা একটা ইন্ডাস্ট্রির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা, এবং সেই ভূমিকা যত আপনার দূরদৃষ্টি সম্পন্ন হবে এবং যত আপনার এফেক্টিভ হবে ততই ভালো। বিশেষ করে ইন্স্যুরেন্স ব্যবসা নিয়ন্ত্রণ থাকা দরকার, এটা রেগুলেটেড হওয়া উচিত। এবং এটা নিয়ন্ত্রণ, যেটা স্যার বললেন যে আমরা এটা সবে শুরু হয়েছে শুধু 2010 সালে, আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। সেটা আমরা আসলে আমি আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি যে সাম্প্রতিক সময় বাংলাদেশে একটা বড় ধরনের টেররিস্ট অ্যাটাক হয়ে গেল। জুলাই মাসের 1 তারিখে গুলশানের যে টেররিস্ট অ্যাটাক হচ্ছে, তারপরেই কিন্তু ব্যবসা বাণিজ্যে একটা বড় ধরনের ধাক্কা লেগেছে বাংলাদেশে। ইন্স্যুরেন্স সেক্টরে কি সেই ধাক্কাটা আপনারা দেখেছেন? ইন্স্যুরেন্সের ধাক্কাটা, অর্থনীতিতে কোনো ধরনের পরিবর্তন হলে সেটার ধাক্কা কিন্তু ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতেও লাগে। এবং সেটা যেহেতু একটু পরে এসে লাগে, বা অনেক সময় কিছু কিছু ইন্ডাস্ট্রি আছে সরাসরি এফেক্টেড হয়, যেমন আপনি মনে করেন রেস্টুরেন্ট ব্যবসা বা অন্যান্য ব্যবসা যতটা সরাসরি হয়, ইন্স্যুরেন্স ব্যবসা একটু পরে হয়, কিন্তু ওইটার অনুভব করা যায়, এটা ধাক্কাটা লাগে। সুযোগ যখন ক্রাইসিস আসে তখন কিন্তু সেই ক্রাইসিসটা কে আমরা আসলে ক্যাশ করতে পারি, মানে বলা হয় যে ক্রাইসিস ক্রিয়েটস অপরচুনিটি। তখন কি কোনো নতুন প্রোডাক্ট আপনারা চিন্তা করতে পারেন নাকি? হ্যাঁ, অবশ্যই আমরা নতুন প্রোডাক্ট চিন্তা করা যায়। এবং এই ক্ষেত্রে যে ইন্স্যুরেন্সের আপনি জানেন ইন্স্যুরেন্সের দুইটা অংশ আছে, একটা হচ্ছে আমরা বলি জেনারেল ইন্স্যুরেন্স, নন লাইফ, আর একটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। তো লাইফ ইন্স্যুরেন্স ব্যবসা, এই দুই ক্ষেত্রেই এটা নতুন কোনো কিছু নিয়ে আসা বা নতুন ধারণা সৃষ্টি হয়, নতুন অপরচুনিটি সৃষ্টি হয়, অবশ্যই হয়। ধন্যবাদ জনাব ইসলাম। আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে আমরা যখন ইন্স্যুরেন্সের কথা বলি, বীমার কথা বলি, তখন কিন্তু প্রথমেই স্বাভাবিকভাবে আসে লাইফ ইন্স্যুরেন্সের কথা আসে। ঠিক নন লাইফ ইন্স্যুরেন্সের যেখানে বিশাল বাজার রয়েছে বলা হয় বাংলাদেশে, যে সেইটার কিন্তু সেই সুযোগটা সাধারণ মানুষ বোঝে না একেবারেই। এই কেন এটা হয়, কেন এতদিন পর? আমি যদি বলি আলিকের কথা বলি, আলিকও 1952 সাল থেকে বাংলাদেশে কাজ করে যাচ্ছে। মেটলাইফ এখন মেটলাইফ, আমি দুঃখিত, আলিকও ছিল আগে। সো এইটা কেন হচ্ছে যে নন লাইফ প্রতিষ্ঠানগুলোর কি ব্যর্থতা কিনা? দুইটা কারণের, একটা হচ্ছে কাস্টমার কেয়ার, আচ্ছা, আরেকটা হচ্ছে কাস্টমারকে অ্যাওয়্যার করা। আমি যে আমার কোন মার্কেট এই মুহূর্তে আমার নেক্সট টার্গেট গ্রুপ হওয়া উচিত সেটা নিয়ে কেউ কাজ করছে না। আমি যেই মার্কেট আমার আছে, আপনি 3% বললেন, আসলে ভাই আরো কারেক্ট করে দিবে, এটা আসলে 1%-এর নিচে, 0.7%। আচ্ছা। তো এই এত ছোট মার্কেট, আমার যে 99% এন্ড অ্যাবভ যে একটা মার্কেটে এখনো আনটাচড, যেখানে মানুষই জানে না ইন্স্যুরেন্সে কি পাওয়া যায়, কি করা যায়, এখন অনেকের অনেক ভুল ধারণা আছে।
ইন্স্যুরেন্স ব্যবসা পৃথিবীতে অনেক এগিয়ে গেছে, এখন অনেক মডার্ন। আমরা এখনো যে মোটর বীমা করি, ফিক্সড অ্যামাউন্টের টাকা দিই, যেই লোকটা দিনে একবার গাড়ি চালায় আর যেই লোকটা দিনে সারাদিন গাড়ি চালায় তার ইন্স্যুরেন্সের প্রিমিয়াম এক। রাইট। এখন পৃথিবীতে এই জিনিসগুলো আর নাই। এখন পে ওয়েন ইউ ড্রাইভ, আপনি যত কিলোমিটার চালাবেন প্রিমিয়াম ততটুকু দিতে হবে। এইভাবে আমরা মানুষকে অনেক অ্যাওয়্যার করে এবং নিয়ে এবং আসতে এই পারি। যে ইনোভেশন কিন্তু আমরা আনতে পারি এটা। অনেক, এখন তো স্যাটেলাইট চলে আসছে, এখন Exactly. বিগ ডাটা চলে আসছে। Right. আপনি একটা মোবাইল কোম্পানির সাথে এগ্রিমেন্ট করেন যে কোন এলাকায় যখন সাইক্লোন হয়েছিল মানুষের অ্যাক্টিভিটিস কি ছিল, মোবাইলের ডেটা দিয়ে বলে দেওয়া যায় মানুষ কোন দিকে দৌড় দিল, কোন দিকে বাসায় গেল, কে মারা গেল। Exactly, এবং এটা টোটাল নির্ণয় করা তথ্য খুব বিগ সহজ। ডাটায় চলে আসে। সেখান থেকে আপনি ক্লাইমেট নিয়ে কাজ করতে পারেন, সেখানে আপনি সাইক্লোন নিয়ে কাজ করতে পারেন, Right. ফ্লাড নিয়ে কাজ করতে পারেন। আর আমি তো আরো বললাম কমার্স, ই কমার্স, কত যে এরিয়া কাজ করার। আমাদের এখন ইন্টারনেট ব্যাংকিং আসছে। ইন্টারনেট ব্যাংকিং যত বেশি পপুলার হবে তত বেশি মানুষের ঝামেলা কমে যাবে, তার ব্যাংকেই যেতে হবে না। Exactly. কিন্তু ওইটা একটা রিস্ক আছে, সাইবার ক্রাইম রিলেটেড রিস্ক। Absolutely. সেটা যদি আমরা ইন্স্যুরেন্স সেবার মধ্যে নিয়ে আসি, তাহলেও ইন্স্যুরেন্স আসলে- কোম্পানির জন্য বিরাট একটা প্রফিটের সুযোগ, ব্যবসার সুযোগ। আর ওইদিকে ব্যাংকিং সেবাটা জনগণের সবার জন্য একটা ইনস্যুরড হয়ে গেল। তো কারোরই কোনো Absolutely. রিস্ক নাই, উইন উইন Absolutely. সিচুয়েশন। এগুলাতে কেউ কোনো কাজ করছে না। মেরিনে কত কিছু করা যায়। Right. মেরিনে আপনি যে কোনো সময় পুল টু পুল ব্যবসা করতে পারেন। আমরা এত বড় প্রিমিয়াম না নিয়ে তাকে স্লট ওয়াইজ শিপ যেখানে যখন যাবে, এগুলো সব এখন সেটাই করতে অনলাইনে পারি। হচ্ছে। Absolutely. আমরা এখনো ইন্টারনেট ইন্স্যুরেন্সে যাইনি। কেন যাইনি এর উত্তর আমি জানি না। তার আগে নিব আমরা ছোট্ট একটা বিরতি। জি। আমরা যাচ্ছি একটি বিরতিতে, আমাদের সাথেই থাকবেন ফিরছি শীঘ্রই। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিল। আজ আমরা আলোচনা করছি ইন্স্যুরেন্স ব্যবস্থা নিয়ে। এই নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলি রুবাইতুল ইসলাম এবং মেট লাইফ বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার এবং ডেপুটি জেনারেল ম্যানেজার সৈয়দ হাম্মাদুল করিম। জনাব ইসলাম এবং জনাব করিম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আরেকবার। জনাব করিম, আমরা আপনাকে জানতে চাই, বিরতি যাওয়ার আগে কথা বলছিলাম যে ইনোভেশন নেই, অনেক অনেক প্রোডাক্ট অনেক কিছুভাবেই আসলে ইন্স্যুরেন্স আনা যেতে পারে। আমি যে ছোট্ট একটা উদাহরণ দিয়ে থাকি যে সরকার গত কয়েক বছর চেষ্টা করছে কৃষি ঋণ, কৃষি বীমা চালু করবার ক্ষেত্রে, কিন্তু আমরা দেখছি না কোনো বেসরকারি খাতের উদ্যোক্তাকে আমরা এখানে দেখছি না। শস্য সরকার বীমা। শস্য বীমা, জি। সরকার কিন্তু পাইলট প্রজেক্ট করেছিল, সেটাও সাধারণ বীমার মাধ্যমে হচ্ছে, কিন্তু বেসরকারি খাতকে এখানে এগিয়ে আসতে দেখছি না। তারা কি ঝুঁকি নিতে ভয় পান? তারা ঝুঁকি নিতে ভয় পায়, কারণ এই ঝুঁকি নেওয়ার সাথে যেহেতু ব্যবসা জড়িত আছে, ব্যবসা যদি থাকে ঝুঁকি নিবে। এখন কথাটা হচ্ছে যে আমরা আমাদের যে এই যে উন্নয়নটা হবে, যে একটা সেক্টর থেকে আরেকটা সেক্টরে যাব, জি। সেই জন্য যে ধারাবাহিকতার দরকার, যে ইভলিউশনের দরকার, সেটা কিন্তু হচ্ছে না আমাদের এখানে। যেমন আমরা এখনো লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে এই মারা যাওয়ার ডেথ ইন্স্যুরেন্সের সাথেই বসে আছে। যেমন একটা বড় ইন্ডাস্ট্রি, এই ব্যবসার ক্ষেত্র হচ্ছে আপনার আমাদের হেলথ ইন্স্যুরেন্স। রাইট। হেলথ ইন্স্যুরেন্স আমাদের এখানে ওই রকম জনপ্রিয় নাই। নাই, জনপ্রিয় হ্যাঁ, নাই, হ্যাঁ। আমাদের শুধু ইন্স্যুরেন্সের প্রোডাক্টটা ব্যাপার না, ডিস্ট্রিবিউশনেরও একটা ব্যাপার আছে। মনে করেন ব্যাংক ইন্স্যুরেন্স। ব্যাংক ইন্স্যুরেন্স বলতে ব্যাংক ইন্স্যুরেন্স একটা ডিস্ট্রিবিউশন চ্যানেল, খুবই পপুলার, দুনিয়ার অনেক জায়গায় আছে, বেশিরভাগ জায়গায় আছে। আমাদের ইন্ডিয়াতে আছে, নেপালে আছে, শ্রীলঙ্কায় আছে, সমস্ত জায়গায় আছে, মালয়েশিয়াতে আছে, আমাদের এখানে নাই। যে আপনার এখানে ডিস্ট্রিবিউশন ওপেন হচ্ছে না, আপনার প্রোডাক্ট আমরা ডাইভার্সিফাই করতে পারছি না। একইভাবে ওই আপনার যেটা শস্য বীমার কথা যেটা বললেন, সেটাও কিন্তু ওইভাবেই আসতো। যেহেতু আমরা বড় বড় ক্ষেত্রেই আগাচ্ছি না, তো এই সমস্ত যেগুলো আরো বেশি ইনোভেটিভ, সেগুলো তো স্বাভাবিকভাবে বলা হয় থাকে শস্য বীমার ক্ষেত্রে বলা হয় থাকে যে এখানে রিটার্ন অন ইনভেস্টমেন্ট নেই, কৃষক কিভাবে তার ইন্স্যুরেন্স প্রিমিয়াম দিবে, হ্যাঁ, এবং এটা ঝুঁকিপূর্ণ, কখন বৃষ্টি আসে আমরা জানি না, কখন ঝড় হয় আমরা জানি না। তো তাহলে ইন্স্যুরেন্স কোম্পানির কাজ কি? ইন্স্যুরেন্স কোম্পানির কাজ কি? ইনফ্রাস্ট্রাকচারটা তো থাকতে হবে। জি। আপনি এই সমস্ত ক্ষেত্রে কিভাবে আমরা ঝুঁকিটা নিব, এর আইনগত ইনফ্রাস্ট্রাকচার কি, আমাদের ডিস্ট্রিবিউশন বা আমরা এটা ম্যানেজ করার ইনফ্রাস্ট্রাকচার কি, এই Absolutely. সমস্ত যদি ঠিক ডেভেলপ হয়, তাহলে তাহলে ওইটাও করা যাবে। ওটা না করতে পারার কোনো এখানে কারণ কিন্তু নেই। ধন্যবাদ। ইডরা একটু ভালো হেল্প করতে পারে। জি। সেটা হচ্ছে ব্যাংকিং সেক্টরে যেটা হয়েছে, সিএসআর কিন্তু একটা ভালো অংশ ব্যাংকিং সেবার। ওনাদেরকে যদি বাংলাদেশের বিভিন্ন কৃষি, যেখানে কৃষক কাজ করে বেশি, ভাগ করে দেয় বিভিন্ন কোম্পানিকে, এবং CSR ফান্ড এবং ওনারা যদি ফ্লাড এন্ড সাইক্লোনকে ওই জায়গা থেকে কৃষকদের রক্ষার জন্য প্রোডাক্ট নিয়ে আসে, আর সিএসআর ফান্ড দিয়ে, ধরেন যেখানে সি বেল্ট,
সেখানে গাছ বুনে দিল যাতে সাইক্লোনের এফেক্ট কম হয়, সিএসআর দিয়ে গাছ বুনে দিল। যেখানে নদীতে ফ্লাড হয় ওখানে সিএসআর দিয়ে একটু বাদ করে দিল। তাহলে কিন্তু একদিকে সিএসআর হচ্ছে, আরেকদিকে কৃষকও রক্ষা পাচ্ছে। কৃষকও রক্ষা পেলে ওনারও কিন্তু ক্লেম আসবে না। তাই এইভাবে প্রোডাক্ট এন্ড সিএসআর কে এক জায়গায় করে তিনটা পক্ষের বেনিফিট। হ্যাঁ, এটা একটা কনসার্টেড। আমি আরেকটা বিষয় আপনাদের শেয়ার করতে চাচ্ছি যে আমরা যখন বলছি যে নতুন প্রোডাক্টের কথা আমরা বলছি, তেমন নেই। নতুন বাজারে কিন্তু নতুন কোম্পানি আসছে, এলআইসি, ইন্ডিয়াস লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আসছে। তো নতুন প্রতিদ্বন্দ্বী আসছে, আপনারা কিভাবে দেখছেন? আমরা নতুন প্রতিদ্বন্দ্বীকে সবসময় এই ব্যবসায় স্বাগত জানাই, এই জন্যে যে এই নতুন প্রতিদ্বন্দ্বী আসলেই কিন্তু আমাদেরকে আমরা এই কাস্টমার এইটার থেকে বেনিফিট পাবে, কারণ প্রতিযোগিতা যতই বাড়বে এবং প্রতিযোগিতা যতই বাড়বে কাস্টমার ততই বেনিফিটেড হবেন, এবং কাস্টমার যত বেনিফিটেড হবেন কাস্টমারের এই ব্যাপারে, ইন্স্যুরেন্সের ব্যাপারে ওনার আগ্রহ তত বাড়বে, এবং সেটাতে আমরাও সুযোগ পাবো ব্যবসা বেশি করার। তো স্বাভাবিকভাবেই আমরা কিন্তু এই ব্যবসার যখন সুযোগের কথা আসছেই, তখন লাইফের কিন্তু কাস্টমার সার্ভিস অনেক ভালো, ওনাকে দিয়ে কিন্তু তুলনা করবেন না। আমরা অন্যদের কথা যখন বলছেন ব্যবসার কথা আরো 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 বৃদ্ধি পাবে, তখন কিন্তু লোকবলের কথা চলে আসছে। কিভাবে আসলে ভালো লোকবল তৈরি আমরা করতে পারি, সে ব্যবস্থা কি আসলে? জি, আসলে এইটাই হলো আমাদের মেইন সমস্যা। আমাদের হিউম্যান রিসোর্স নাই এই সেক্টরটাতে। যেই কারণে আমি গত টার্মে চেয়ারম্যান ছিলাম ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্সের। তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম ব্যাংকিং ডিপার্টমেন্টের সাথে ইন্স্যুরেন্স একটা স্ট্রিম চালু করি। তো এখন সেই ইন্স্যুরেন্স স্ট্রিম থেকে প্রোডাক্ট আমাদের ছাত্ররা বের হওয়া শুরু করেছে। আমি মনে করি এরা যখন ইন্স্যুরেন্স সেক্টরে যাবে, সম্পূর্ণভাবে ইন্স্যুরেন্স সংক্রান্ত লেখাপড়া করে, তখন এই সেক্টরটা উপকৃত হবে। সেই সাথে আমরা মাস্টার্স এমবিএ তেও একটা ইন্স্যুরেন্স স্ট্রিম চালু করেছি। এবার থেকে আমরা বিবিএ তে শুধু ইন্স্যুরেন্সের উপর জোর দেওয়ার জন্য 50 জন ছাত্র অতিরিক্ত নিয়েছি এবার আন্ডার গ্র্যাডে। তাছাড়াও আমরা যখন দেখতে পেলাম যে আমাদের ইন্স্যুরেন্স সেক্টরে যারা চাকরি করছেন তাদেরও ক্যাপাসিটি বিল্ডিং এবং রিফ্রেশমেন্ট দরকার, তখন তাদেরকে রিফ্রেশ করার জন্য তাদের জন্য আমরা মাস্টার ইন অ্যাকচুয়াল সায়েন্স প্রোগ্রাম চালু করেছি, এবং খুবই আমরা মানে আশাব্যঞ্জক সাড়া পাচ্ছি। প্রচুর ছাত্র এখন এটা পড়তে আসে, আমাদের এখন অ্যাডমিশন টেস্ট নিয়ে ভর্তি করতে হচ্ছে। তো আমি মনে করি যে আমাদের এই কাজটি আস্তে আস্তে ইন্স্যুরেন্স সেক্টরকে অনেক উপকার করবে। এই ছেলে মেয়েরা গিয়েই তাদের জন্য প্রোডাক্ট তৈরি করা শুরু করবে, কারণ এরা শিখে যাচ্ছে সবকিছু। সেই সাথে বাংলাদেশ গভর্নমেন্টও এই ব্যাপারটা এগিয়ে আসছেন, এবং ফাইন্যান্স মিনিস্ট্রি নেক্সট উইকে মিটিং আছে। ইন্স্যুরেন্স শিক্ষাটা যাতে অন্যান্য প্রতিষ্ঠানেও চলে আসে সেই ব্যাপারে একটা কমিটি করা হয়েছে। তো ওই মিটিং এ আমরা থাকবো ইনশাআল্লাহ, এবং আমরা চেষ্টা করবো ইন্স্যুরেন্স শিক্ষাটা সারা বাংলাদেশে। ধন্যবাদ। আমার হাতে সময় বেশি নেই, জনাব করিম, আপনার কাছে ছোট্ট প্রশ্ন জানতে চাচ্ছি যে লাইফ নন লাইফ, বাংলা সাধারণত লাইফ যারা ইন্স্যুরেন্স তারা নন লাইফ কাজ করেন না, এটা কি সুযোগটা সবার জন্য উন্মুক্ত করে দিলে সুবিধা হয় কিনা, ভালো কিনা? তা মনে হয় যেভাবে বাংলাদেশে এখন আছে আইন এটাই বলে দিচ্ছে যে লাইফ আর নন লাইফ আলাদাভাবে ব্যবসা হবে, আলাদা কোম্পানি হবে। আচ্ছা, এবং এটাই বিশ্বের বিভিন্ন জায়গায়, যেটা আমি যতটুকু জানি এভাবেই হয়। আগে ছিল এরকম কম্পোজিট কোম্পানি বলা হতো, দুইটাই লাইফ এবং নন লাইফ ব্যবসা একই কোম্পানি করতো, সেটার থেকে সরে আসতেছে এবং সব জায়গায় সরে আসা হচ্ছে, এবং আমাদের এখানে ওরকম এখন আছে, এটাই ঠিক আছে, এটাকে একসাথে করার দরকার আমি দেখি। করিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে নিশ্চয়ই আপনার সাথে আমরা আবার কথা বলবো। নিশ্চয়ই। এই ছিল আজকের মতো খাতুন অস্ট্রেলিয়া মতো ছিল, আমার সাথেই থাকবেন, দেখা হবে আবারও।